বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শোনাচ্ছি হুমায়ুন আহমেদের রচনা ছায়াসঙ্গী। শুনবেন গল্পটির শেষ পর্ব। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজে জুম্মা ঘরের পাশে বাদ আছন মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ এক গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মন্তাজ বাইসা আছে, কবর খুইরা তাকে কাইর করো, দিয়ং করবা না। বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজন অনেক সময় বলে ও মরে নাই, কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এত হইচই শুরু করলো, সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, মন্তাজ বাইসা আছে, আপনি এনে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ছেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাইসা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয় হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণাটা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরে গায়ে হেলান দিয়ে বসে আছে, পিট পিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো করে পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা শুনল না। মৌলানা সাহেব বললেন, কী রে মন্তাজ? মন্তাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এই রকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকারে কবরে জ্ঞান ফিরবার পর কী দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না কিচ্ছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয় টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝি কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কী করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, ওনার কেরামতি। ধর্ম করুক করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নেই, এমনি আসবো। এমনিতে আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পুলাপান নিয়ে আসছো, চাইর দিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হয়েছে সব অখন নাই ওর আসবো, এইটাই নিয়ম। আমি অবাক হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আসে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো।
মেয়েটি অভিভূত হয়ে গেল। এইরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে ঘরে ডেকে নিয়ে গেলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কোন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনো দিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি করে বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবরটা শুই না দৌড়াতে আসছি, বাড়ির উঠানে পাও দিতেই মনে হলো মন্তাজ বাইসা আছে। কী জন্য মনে হলো জানি না ভাইজান, মনে হইল। এইরকম কি তোমার আগেও মনে হয়েছে? মানে কোনো ঘটনা কি তুমি আগের থেকে বলতে পারো? জি না। মন্তাজ তোমাকে কিছু বলেনি জ্ঞান ফিরলে সে কী দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? পড়ছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কী ভাবলো, কী সে দেখলো, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি, পাড়াগার ঝিমে ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানলার বাইরে খুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কী খবর রে মন্তাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায় খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলেই আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসলো, আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? আচ্ছা মন্তাজ, তুই কবরে জেগে উঠেছিলি মনে আছে? যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না কেন? মন্তাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কী দেখলি? চারিদিক অন্ধকার? কেমন অন্ধকার? মন্তাজ আবারও কোনো জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু তোর ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসছিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো মনে নাই। কি কথা সে বলল? মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেললো। আমি বললাম, কীরকম মজার কথা, দুই একটা বল শুনি। মনে নাই, কিছুই মনে নাই। সে কে, এটা কি বলেছে? জি না। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু কি মনে পড়ে? উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মন্তাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই? মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলে, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মন্তাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মন্তাজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মন্তাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে বেশে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না।